আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। কেমন আছেন সবাই এবং কেমন চলছে আপনাদের প্রস্তুতি? তো সব মিলিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে আজকে আমরা শুরু করব। ঈদের সময়টাতে আসলে এই রোজার সময় পড়াশোনা খুব বেশি একটা হয় নাই। দ্বিতীয় কথা হলো রোজার সময়টা আসলে পড়াশোনার একেবারে পারফেক্ট টাইম সেটা মোটেও না। তৃতীয় কথা হলো এখন ঈদের সময় যাদের চাকরি হয়নি এখনো অনার্স মাস্টার্স কমপ্লিট হয়েছে বা যারা বলতে গেলে আরকি চাকরি প্রার্থী হিসেবে আছেন। আমি নিজেও যেহেতু এই সময়টা পার করে এসেছি। ঈদের সময়টা বেশ ক্রুশাল একটা মোমেন্ট আমাদের জন্য। ক্রুশাল মোমেন্ট কেন? ঈদের সময় বাড়িতে আসবেন সবাই। অবশ্যই বাড়িতে আসার পরে যেটা হয় বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন প্রত্যেকের একটাই কথা। যে তোমার কি অবস্থা? কি করো এখন? ওই লোকটা হয়তো জানে যে আপনি চাকরি করেন না। তারপরেও সে এটা খোঁচা দেওয়ার জন্য বলবে। আবার অনেকে হয়তো বাস্তবেই জানে না। সে এসে জিজ্ঞেস করবে যে, "কি অবস্থা? কি করছেন এখন? হ্যাঁ, আপনি কি চাকরি পাইছেন ভাই?" আবার অনেকে এটা বলবে যে, "সেই কবে ছোটকাল হইতে পড়তে আসো বেডা, আর কতকাল পড়বি? হ্যাঁ, কতদিন আর পড়া লাগবে?" তো এই ব্যাপারটার আসলে এক্সাক্ট জবাব আমার কাছেও নাই, আপনার কাছেও নাই এবং এইটা আসলে আপনিও জানেন, আমিও জানি যে আমি আসলে কতকাল বেকার থাকতে হবে, কতকাল চাকরি পাবো না, কতদিন সময় লাগবে এটার কোনো সুনির্দিষ্ট টাইম ফ্রেম আমার জানা নাই। দ্বিতীয় কথা হলো এই সময়টাকে আসলে ঠিক ভালোভাবে হ্যান্ডেল না করতে পারলে আপনি একটা মানসিক প্রেশারে ভুগবেন। মানসিক প্রেশারটা কেমন? ঈদের মধ্যে আপনি আসছেন। এখন যদি গ্রামের মসজিদে নামাজ পড়তে যান, তো মসজিদে গেলে লোকজন বলবে যে, "এই অমুকটা আসছে পাশে, এই অমুককে জায়গা দাও বা এই অমুককে সামনে আসতে বলো।" এরকম কথা কেউ বলবে না। বরঞ্চ আপনি এক কর্নারে বসে আছেন, কেউ খোঁজও নিচ্ছে না বা কেউ ফিরেও তাকাচ্ছে না। অথচ আপনার থেকে ছোট একটা মানুষ সে আ এসএসসি বা মেট্রিক পাস করে পুলিশের কনস্টেবলের চাকরি নিছে। তাকে ঠিকই সবাই বাহবা দিচ্ছে। তাকে ডেকে একেবারে সামনের কাতারে নিচ্ছে। তখন মনে হয় মসজিদ থেকে পালায়ে যাই। তখন মনে হয় যে আমি মসজিদের এক কর্নারে মাথায় একেবারে একটা জায়নামাজ দিয়ে লুকিয়ে থাকি। কোনভাবে নামাজটা শেষ হলেই যাতে পেছন থেকে পালায়ে যেতে পারি। এরকম অবস্থা বহুবার হয়েছে। এবং আমার ফিন্যান্সিয়াল তখন স্টেবিলিটি নাই যে আমি মসজিদে ৳৫০০ দান করব। আর স্বাভাবিকভাবেই যারা পয়সা কড়ি দিতে পারে শুধু তাদেরই প্রাধান্য থাকে, যারা পারে না তাদের থাকে না। শুধুমাত্র এটা যে আমাদের ছেলেদের ক্ষেত্রে হয় ব্যাপারটা মোটেও তেমন না। এটা মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই হয়। মেয়েদের, ছেলেদের সবার ক্ষেত্রে একই মানে ক্রিটিক্যাল অবস্থা, ক্রুশাল অবস্থা এটা বলতে পারেন সবার ক্ষেত্রেই হয়। মেয়েরা ধরেন এখন ঈদের মধ্যে বাড়িতে গেছেন, বাড়িতে গেলে লোকজন এসে জিজ্ঞেস করবে, "অমুকের তো ৩ টা বাচ্চা হইছে, তোমার বিয়ে হইবে না?" ভাই আমার বিয়ে হবে কিনা এটা তো আমার বিষয়। আমার বিয়ে তো আর মানে আপনার না। বিয়ে তো আর আপনি করবেন না। হ্যাঁ? তো বলবে কি? বলবে হলো যে অমুকের তো বিয়ে হয়ে গেছে। জামাই তো বড় চাকরি করে। তা তোমার বিয়া হয় না কেন? তো বিয়া তো আপনার বিয়া, আপনার ইচ্ছা। আপনার বিয়া এটা আপনার লায়াবিলিটি। আপনার বিয়ে আপনার বাবা-মার লায়াবিলিটি। এটা তো তাদের না। কিন্তু এই যে খোঁচাখুচি করার লোকজনগুলা, খোঁচাখুচি করা আত্মীয়স্বজনগুলো তারা হয় নির্বোধ অথবা ইচ্ছাকৃতভাবে এরকম কাজকর্ম করে থাকে। আমি বলব এগুলা কোনটাই আপনি চ্যালেঞ্জ হিসেবে নিবেন না, প্রেশার হিসেবে নিবেন না এবং এই কথাগুলো খুবই স্লাইডলি হালকা করে উড়ায় দিবেন যে হ্যাঁ, এটা আসলে আমার কিছু আসে যায় না। তো শুরুতে এই কথাটা কেন বললাম যে এখন আসলে এরকমই একটা মোমেন্ট চলতেছে। রোজার শেষ মুহূর্ত, সামনে ঈদ আসতেছে। তো এরকম একটা মুহূর্তে আপনাদের অবশ্যই বাড়িতে অনেকেই আসবেন যেহেতু বাবা-মা আছে, আত্মীয়স্বজন আছে। আবার আসতে মনেও চায় না যে আসলে গেলেই তো সেই লজ্জা, গেলেই তো সেই একই প্রশ্ন বা যারা অলরেডি বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে তো এটা আরো বেশি। আরো অনেক জটিলতার সৃষ্টি করে। তো আমার কথা হলো এই সময়টা আসলে এরকম ক্রুশালই হয়। আর সময় যতই ক্রুশাল হবে ততই ভালো কিছু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ নদীতে যদি বা সাগরে যদি ঢেউ না থাকে তো একজন দক্ষ নাবিক তৈরি হয় না। একজন দক্ষ নাবিক তখনই তৈরি হয় যখন জীবনের সবচেয়ে ক্রুশাল মোমেন্ট গুলো আসে। যখন জীবনের সবচেয়ে ক্রিটিক্যাল টাইমটা পার হয়। মানুষ তার জীবনের সবচেয়ে ক্রিটিক্যাল টাইমে সবচেয়ে ভালো আউটপুটটা দিতে পারে। মানুষ তার জীবনের সবচেয়ে এমন মুহূর্তগুলো যেই মুহূর্ততে তার কোনো রাস্তা খোলা নাই তখন সে নতুন রাস্তা তৈরি করতে পারে। অর্থাৎ নিজের যোগ্যতা, নিজের দক্ষতা, নিজের সেরাটা দেওয়ার সুযোগ। তো এই সেরাটা দেওয়ার একটা সুযোগ আমাদের ঈদের পরেই সার্কুলার আসছে, নিবন্ধনের সার্কুলার। তো আপাতত যাদের টার্গেট যে যেকোনো মূল্যে আমার একটা চাকরি প্রয়োজন, হ্যাঁ? চাকরি প্রয়োজন বা যেকোনো মূল্যে আমি একটা কিছু করতে চাচ্ছি। এট লিস্ট আমার যদি ভালো কিছু একটা হয় সেটা পরে হোক কিন্তু আপাতত চাকরি এমার্জেন্সি বা নিবন্ধন পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিব। তাদের সবার জন্য আজকের লাইফটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে
নতুন প্যাটার্নটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। অনেকেই আপনাকে বলবে যে নতুন প্যাটার্নটা আসলে সহজ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। বাস্তবতা কিন্তু ভিন্ন কথা। হ্যাঁ, একটা কথা এবারের নিবন্ধনের ক্ষেত্রে, একটা হলো ভালো কথা, একটা হলো আশার কথা, একটা হলো হতাশার কথা বলবো। ২ টা কথা খুব ভালোভাবে মনে রাখবেন। ২ টা কথা মনে রাখবেন। অনলি ২ টা কথা। ১ নাম্বার কথা হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আগের মতো আর জটিলতা নাই। অর্থাৎ একবার প্রিলি দিবেন, ৬ মাস পরে লিখিত আসবে, তার আবার ৬ মাস পরে এটার ফলাফল আসবে, তার আবার ৩ মাস পর ভাইবা শুরু হবে, তারপর আবার ৫০,০০০ মানুষের ভাইবা চলবে বা ২০,০০০ মানুষের ভাইবা নিতেই থাকবে বছরের পর বছর ব্যাপী। তারপরে রেজাল্ট আসবে, তারপরে একটা সার্টিফিকেট পাবেন, তার আবার ২-৪ মাস পরে একটা গণবিজ্ঞপ্তি আসবে, তার গণবিজ্ঞপ্তির রেজাল্ট আসতে আবার ২-৩ মাস চলে যাবে। এরপরে আপনি যদি কোনো একটা জায়গায় সিলেক্টেড হন নাম্বারে, তাহলে হয়তো হলো, না হলে নাই। বাস্তবতা হলো এখন এরকম কোনো কিছু থাকবে না। সার্কুলারটা দিবে, একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরের, রেজাল্ট দিবে, তারপরে একটা ভাইভা হবে। এবং প্রিলিমিনারি পরীক্ষায় খুবই সামান্য লোকরা পাস করবে, কিন্তু যারা পাস করবে তাদের চাকরি কনফার্ম। পাস করলে আর কিচ্ছু প্রয়োজন হবে না, পাস করলে চাকরি কনফার্ম। সেটা কিভাবে? পাস করলে চাকরি কনফার্ম মানে হলো প্রিলি এবং ভাইভা ২ টাই পাস করলে। অ্যাটলিস্ট যারা বিসিএস মানে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় সামনে পাস করবে তাদের চাকরি অর্ধেক কনফার্ম হয়ে যাবে। কারণ নিবন্ধনের যে নতুন নীতিমালা বা নতুন জনবল কাঠামো এনটিআরসি এর, সেখানে বলা হয়েছে যে আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেন, প্রিলিমিনারি পরীক্ষা পাশ করাবে কিভাবে তারা? কোনো নাম্বারের ভিত্তিতে না। যদিও বলা আছে পাস মার্ক 40%, কিন্তু এই 40% এর ভিত্তিতে পাস তারা করাবে না। করাবে কিভাবে? ধরেন আপনার সাবজেক্টে পদ ফাঁকা আছে সারা বাংলাদেশে ২০০, তাহলে আপনার সাবজেক্টে সারা বাংলাদেশে ভাইবা দিতে পারবে ৪০০ মানুষ। দ্যাটস এনাফ। ধরেন আপনার সাবজেক্ট ইসলামের ইতিহাস, এই যে একজন লিখছে ইসলামের ইতিহাসের জন্য কি বই পড়বো স্যার? তো এখন ইসলামের ইতিহাসে সারা বাংলাদেশে সাবজেক্ট আছে, মানে পড়াশোনা করছে এই সাবজেক্টে বা এই নিবন্ধনে আবেদন করবে এরকম মানুষ আছে ধরেন কমপক্ষে ১০,০০০। এখন এই ১০,০০০ মানুষ যে আবেদন করবে, এই ১০,০০০ মানুষ যখন আবেদন করবে, এই ১০,০০০ মানুষ থেকে ওনারা পাস করাতে পারবে কত? আপনার সাবজেক্টে পদ ফাঁকা আছে ২০০, ওনারা পাস করাবে ৪০০। আপনার সাবজেক্টে পদ ফাঁকা ২০০, পাস করবে সারা বাংলাদেশে ৪০০। তো ১০,০০০ মানুষের একটা রেজাল্ট শিট ওনারা তৈরি করবে। ছোটবেলায় আমরা দেখতাম না রেজাল্ট বানায় পরীক্ষার পরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাট, গুড্ডু এগুলা আমরা বলতাম। তো এখন ওরকম একটা রেজাল্ট শিট বানাবে যেটাকে মেরিট লিস্ট বলা হয়। ওই মেরিট লিস্টে যারা প্রথম ১ থেকে ৪০০ পর্যন্ত, আবার ভালো করে খেয়াল করেন, ১ থেকে ৪০০ পর্যন্ত সিরিয়ালে যারা থাকবে শুধুমাত্র সেই কয়জন লোক ভাইবা দিতে পারবে। আর বাকি ১০,০০০ এর মধ্যে ৪০০ গেলে থাকে কত? ৯,৬০০ মানুষ, তারা ওইখানেই শেষ জার্নি। আবার পরবর্তী সার্কুলারের জন্য অপেক্ষা করতে হবে এবং পরবর্তী সার্কুলার ধরেন আবারও ১ বছর পরে। অর্থাৎ আপনি যদি ২০২৬ এর সার্কুলার মিস করেন, তাহলে আপনাকে ২০২৭ এর জন্য অপেক্ষায় থাকতে হবে। ১ বছর বেশি বেকার থাকা মানে, আরেকটা জিনিস আমি বলব যে, আমি বলব না কোন কোচিং করলেই আপনার শেষ হয়ে যাবে, কোন বই পড়লেই শেষ হয়ে যাবে। জি না। এইবারের জার্নিটা একটু টাফ হতে যাচ্ছে। কারণ বাংলাদেশে শুধু পাবলিক ইউনিভার্সিটি আছে ৫৪ টা। এই ৫৪ টা পাবলিক ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইতিহাস সাবজেক্ট আছে না? তো ওইখানে ইতিহাসের লোকজনরা আবেদন করবে না। এর বাইরে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে প্রায় ৩,০০০ এর মতো কলেজ আছে। তো এই কলেজগুলার যারা লোকজন আছে, এর মধ্যে যদি সবাই নাও করে, এটলিস্ট বড় কলেজ যদি আমরা ১০০ বড় কলেজকে ধরি, ১০০ বড় কলেজের প্রত্যেকটা ইতিহাস আছে। তো ১০০ বড় কলেজের প্রত্যেকটা কলেজ থেকে যদি ১,০০০ করেও স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে, ১,০০০ ইন্টু ১০০ ১,০০,০০০ হয়ে, যদি ১০ জন করেও আবেদন করে, হ্যাঁ? যে ১০ জন করে ১১০ কে ১,০০০। ওইখানে পাবলিক ইউনিভার্সিটির প্রত্যেকটা থেকে ১০০ করে আবেদন করলে ৫০, ১০০, ৫,০০০। অন্তত আপনার সামনে এরকম ৫ থেকে ১০,০০০ ক্যান্ডিডেট আসতেছে যারা প্রত্যেকে তুমুল একটা প্রস্তুতি নিয়ে নামবে এই পরীক্ষাটার জন্য। একটা সময় ছিল আমার মনে আছে, আমি যখন একেবারে ১ম অনার্সে ভর্তি হলাম, আমাদের যে টিচার ছিলেন উনি বিসিএস ক্যাডারের একজন স্যার ছিলেন। তো উনি বললেন, "আমাদের সময় মানুষ প্রাইমারি পরীক্ষার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যারা, তারা প্রাইমারি পরীক্ষার জন্য আবেদন করত না। তোমাদের সময়ে এখন এমন একটা সময় আসছে যখন প্রাইমারিতেও চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট। এমনকি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রাইমারিতে চাকরি করতেছে। এরকম খবর আপনি অনেক পাবেন।" অথচ একটা সময় ছিল যখন এইসব পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তারা এইসব পরীক্ষার জন্য আবেদনই করতো না বা এই পরীক্ষা তারা দিবে এই চিন্তাই করতে পারতো না। অথচ এখন নিবন্ধনের চাকরিও বহু পাবলিক ইউনিভার্সিটির লোকজন ইজিলি পরীক্ষায় আবেদন করছে, পরীক্ষা দিচ্ছে, চাকরি পেলে স্বাচ্ছন্দ্যে। আমার পোস্টিং হলো ভোলাতে, তো একজনের বাড়ি আছে সুনামগঞ্জ। তার সাথে আমার দেখা হয়েছে।
সে আমাদের সাথেই কোচিং করেছিল বিদ্যাবাড়িতে। তো উনি হলো চাকরি করতে আসছে ভোলায়, বাড়ি হলো সুনামগঞ্জ। এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের বাড়ি ধরেন অন্তত 200 থেকে 300 কিলোমিটার দূরে, এবং সে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেইখানে এসে সে চাকরি করতেছে। Cause আমাদের তো ওরকম সেক্টর নেই, আমাদের চাকরির ওরকম খাত নাই। সো সার্কুলার, বড় সার্কুলার আপাতত প্রাইমারির ওটা চলে গেল। আগামী ১ বছরে আর সার্কুলার আসার সম্ভাবনা 0। ২০২৭ সালের আগে প্রাইমারির সার্কুলার আসবে না। এরপরে আপনার বিসিএস টা তো অলরেডি কি করছে হিজিবিজি আপনারা জানেন। এর বাইরে আর যে বড় সার্কুলার নামে যেগুলো ছিল, সেরকম বড় সার্কুলারের মধ্যে আছে স্বাস্থ্য সহকারী। এটা জেলায়, জেলায় আলাদা, আলাদা করে হয়। পরীক্ষা হয়ে গেছে অনেকগুলো, অনেকগুলো সামনে হবে। এরকম আর বড় ধরনের সার্কুলার তেমন কোনটা থাকে না। বাংলাদেশে বলতে গেলে সর্বোচ্চ পরিমাণে পদ ফাঁকা থাকে এই নিবন্ধনে। নিবন্ধন পরীক্ষায় এবার সম্ভবত সব মিলায় ধরেন ৮০,০০০ থেকে ১,০০,০০০ মতো পদ থাকবে এবার সার্কুলারে। তো ৮০,০০০ পদ শুনলেই যে ব্যাপারটা ৮০,০০০ পদ, বাস্তবতা কিন্তু এরকম না। অন্তত ৩০ থেকে ৪০টা সাবজেক্টের সার্কুলার আসবে। ৩০ থেকে ৪০টা সাবজেক্ট, এটার আবার ২ টা ভাগ হবে। একটা স্কুল পর্যায়ের জন্য, একটা কলেজ পর্যায়ের জন্য। তো সেই হিসেবে ২ ভাগ হয়ে গেলে ধরেন ১,০০,০০০ পদে সার্কুলার আসলে থাকবে ৫০,০০০। অথবা ১,০০,০০০ পদে সার্কুলার আসলে কিন্তু ১,০০,০০০ পদ পুরোপুরি ওনারা নিয়োগ দেয় না। একটা ভাওতাবাজি করে। ১,০০,০০০ পদের সার্কুলার দেয় কিন্তু নিয়োগ দেয় ৫০,০০০ বা নিয়োগ দেয় ৪০,০০০। আর বাকি পদটা আবার রিজার্ভ করে দেয় পরবর্তী সার্কুলারটাকে আবারও বড় করে দেখানোর জন্য। সো যদি তারা ৫০,০০০ থেকে ১,০০,০০০ এর মধ্যে একটা রেঞ্জে সার্কুলার দেয়, তার মানে ধরে নিতে হবে ৩ ভাগের ২ ভাগ বা ৪ ভাগের ২ ভাগ নিয়োগ দিবে, আর বাকিটা পদ সংরক্ষণ। তো সেই হিসাবে মিলায় আবার ১,০০,০০০ পদ মানে কিন্তু সবার জন্য উন্মুক্ত পদ না। ১,০০,০০০ পদের মধ্যে ৪০টা সাবজেক্ট আছে। ৪০টা সাবজেক্টের মধ্যে আবার ২ টা ভাগ আছে। একটা স্কুল পর্যায়ের জন্য, একটা কলেজ পর্যায়ের জন্য। তো আপনি যখন পরীক্ষা দিবেন, সেখানে দেখা যাবে ১,০০,০০০ পদের জন্য আপনার সাবজেক্টের যে ২০০ বা ৩০০ পদ ফাঁকা আছে কলেজ পর্যায়ে বা স্কুল পর্যায়ে, এবং ২ পর্যায়ে মিলায় যদি ধরেন ২০০, ৩০০, ৫০০ পদ ফাঁকা থাকে, তাহলে আপনি মাত্র ৫০০ পদের বিপরীতে পরীক্ষা দিবেন। আপনি কিন্তু নিবন্ধনে ১,০০,০০০ পদের মেগা সার্কুলার, মহা সার্কুলার, ওটার জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন না। আপনি মাত্র ধরেন স্কুলে পদ ফাঁকা আছে আপনার সাবজেক্টে ৮০০, আর কলেজে আপনার সাবজেক্টে পদ ফাঁকা আছে ২০০। আপনি ১,০০০ পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন, এবং কলেজ পর্যায়ের জন্য আপনি মাত্র ২০০ পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন। স্কুল পর্যায়ের জন্য আপনি মাত্র ৮০০ পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন। অর্থাৎ ওই ১,০০,০০০ সার্কুলার আপনার কিছুই আসে যায় না। নেক্সট কথা হলো, আপনার সাবজেক্টে ২০০ পদ ফাঁকা মানে আপনার সাবজেক্টে মাত্র ৪০০ জন মানুষ ভাইবা দেওয়ার সুযোগ পাবে, আর বাকি সব আউট, ফেল, গেট আউট। ওইখানেই শেষ। সে কত পার্সেন্ট নাম্বার পেল, অর্থাৎ ২০০-র মধ্যে ৮০ পেল, নাকি ২০০-র মধ্যে ১০০ পেল, নাকি ২০০-র মধ্যে ১২০ পেল, দ্যাটস ডাজন্ট ম্যাটার। একটা জিনিসই ম্যাটার করে, সেটা হলো মেধা তালিকা বা সিরিয়াল যেটা করবে ১০,০০০ মানুষের মধ্যে সিরিয়ালে প্রথম ১ থেকে ১, ২, ৩, ৪ সিনক্রোনজিক্যালি সাজালে যার সিরিয়ালটা ১ থেকে কতর মধ্যে থাকবে, ৪০০-র মধ্যে। কারণ পদ ফাঁকা ২০০, ভাইবা দিতে পারবে ৪০০। তো ওনারা ১ থেকে ৪০০ পর্যন্ত যে কয়জন থাকবে শুধু ওই কয়জন, আর সব বাকি বাদ। সো আমার কথা হলো, আপনি যত বেশি সিলেবাসটাকে ইলাবোরেট করে পড়তে পারবেন, যত বেশি এমসিকিউ বানিয়ে বানিয়ে পড়তে পারবেন, তত বেশি ভালো করতে পারবেন। সাবজেক্ট আপনার যেটাই হোক, ডাজন্ট ম্যাটার। আপনি অ্যাকাউন্টিং এর হন, আপনি ফিনান্সের হন, আপনি মার্কেটিং এর হন, অথবা আপনি হিস্ট্রির হন, অথবা আপনি ম্যানেজমেন্টের হন, অথবা আপনি সোশ্যাল ওয়ার্কের হন, সোশিওলজির হন, পলিটিক্যাল সায়েন্সের হন, অথবা আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেকোনো সাবজেক্টের হন। আপনার ক্ষেত্রে একটাই জিনিস, সেটা হলো বেশি বেশি এমসিকিউ বানায় বানাই পড়তে হবে। এখন এমসিকিউ বানাবেন কিসের উপরে? শিক্ষক নিবন্ধনের যেই সিলেবাসটা দেওয়া আছে, আপনি সিলেবাসটা ডাউনলোড করবেন 18তম নিবন্ধনে যেটা দেওয়া হয়েছিল। ওই সিলেবাসটা সেম টু সেম আছে, এবং ওইখানে যদি কিছু বদলায় আমাকে বলবেন যে স্যার ওটা বদলাই ফেলছে। সমাজ বিজ্ঞানের সিলেবাস বদলায় কি ওইখানে ইতিহাস ঢুকাবে? ইতিহাসের সিলেবাস ঢুকাবে ওইখানে কি ফিজিক্স ঢুকাবে? ফিজিক্সের সিলেবাস ঢুকাবে ওইখানে কি ম্যাথমেটিক্স ঢুকাবে? জি না। যার যার সাবজেক্টে যা যা আছে টপিক, ওই টপিকের উপরেই পরীক্ষা হবে। আর ওই টপিকটা ওনারা মূলত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা আছে ওইখান থেকে জাস্ট কপি পেস্ট করে গতবার সিলেবাস করছিল, ওই সিলেবাসটা বহাল থাকবে। এখন ওই সিলেবাসটা ডাউনলোড করার পরে আপনার দ্বিতীয় কাজ কি? ওই সিলেবাসের যেই টপিকটা, এই টপিকটার ক্ষেত্রে আপনি ইন্টারমিডিয়েটের যে প্রথম পত্র, দ্বিতীয় পত্র বই হয় আপনার সাবজেক্টের, অনার্সে আপনার সাবজেক্টের একটা নন মেজর বই হয়। নন মেজর মানে অনার্সে আপনি ধরেন পড়ছেন অর্থনীতি, অর্থনীতি আপনি পড়ছেন, কিন্তু যাদের সাবজেক্ট অর্থনীতি ছাড়া বাকি বাংলাদেশের অন্য সাবজেক্ট গুলো, তাদেরকে নন মেজর হিসেবে অর্থনীতির একটা বই পড়তে হয়।
তারা নন মেজর হিসেবে অর্থনীতির যে বইটা পড়লো ওই বইটা আপনি খুঁজে বের করবেন বাজার থেকে, ওই বইটা নিয়ে আসবেন। ইন্টারমিডিয়েটে অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র নামে দুইটা বই পাওয়া যায়, ওই দুইটা বই আপনি কালেক্ট করবেন। তিনটা বইয়ের কথা বললাম। এর বাইরে যদি নবম দশম শ্রেণীতে আপনার সাবজেক্টের কোনো রিসোর্স ফুল বই পাওয়া যায় যে যেখানে প্রচুর তথ্য আছে, এরকম একটা বই কালেক্ট করলেন নবম দশম শ্রেণীর, মনে হয় না এটা দরকার আছে, বাট যদি কি হয় আপনি নিলেন। তো এইটা নেওয়ার পরে আপনার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো এই বইয়ের মধ্যে অন্তত প্রত্যেকটা বই, যে তিনটা বইয়ের নাম বললাম, ইন্টারমিডিয়েটের আপনার সাবজেক্টের প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অনার্সে আপনার সাবজেক্টের নন মেজর একটা বই থাকে, এই তিনটা বই কালেক্ট করবেন, খুঁজবেন, নেটে সার্চ দিলেও ছবি পাবেন এবং লাইব্রেরিতে গেলে পুরান বইও পাবেন। ওই বইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে। প্রথম কাজ হলো এমসিকিউ গুলো অ্যানালাইসিস করবেন, এমসিকিউ টাইপটা কেমন হয়। দ্বিতীয় কাজ হলো এই যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো পড়ার পাশাপাশি প্রথমে আলোচনাগুলো অন্তত একবার থেকে দুইবার পুরো বইটা ভালো করে রিডিং করবেন। করার পরে দেখা যায় এর মধ্যে আর কিছু টপিক বাকি থাকবে না, কিছু টপিক বেশি আছে যেটা সিলেবাসের থেকে আপনার বইয়ে বেশি পাবেন। তো ওই টপিকটা চোখ বন্ধ করে পড়ে ফেলবেন, কারণ এখানে সিলেবাস টিলেবাস যাই বলছে না বলছে নিলে ওনারা টেক্সট বই নিবে। অর্থাৎ সিলেবাস প্রণয়নের যে কমিটি ছিল, আমার কাছে নোটিশটা আছে, ওই কমিটিকে নিয়ে যেতে বলা হয়েছে টেক্সট বুক। তো ওই কমিটি টেক্সট বুক নিয়ে গেছে, টেক্সট বুক নিয়ে গিয়ে তারা ওরকম করে সিলেবাস বানানোর কাজ করছে। কতদিন লাগবে আমি জানি না, হয়তো দ্রুতই সার্কুলারের আগেই সিলেবাস শেষ হবে অথবা সার্কুলার দিয়ে সিলেবাসটা প্রকাশ করে দিবে। তো ওইটার অপেক্ষা আপনার থাকার দরকার নেই, সিলেবাস ওইটাই থাকবে। আপনার সাবজেক্টে যেই যেই টপিক আপনি পড়েছেন ওই মেইন টপিক গুলো, কোর অবজেক্ট গুলো সবসময় একই থাকে, ওটা চেঞ্জ হয় না। তো সিলেবাসের অপেক্ষা বলতে কিছুই নেই। আর আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই অংশটা তো অলরেডি প্রাইমারির জন্য যারা প্রস্তুতি নিয়েছেন একবার পড়েছেন, যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়েছেন তারাও একবার পড়েছেন। এখানে চ্যালেঞ্জ কিন্তু আপনার 200 নম্বরের মধ্যে 100 পাওয়া চ্যালেঞ্জ না, 200 নম্বরের মধ্যে 120 পাওয়া চ্যালেঞ্জ না, কিন্তু 200 নম্বরের মধ্যে সিরিয়ালে 400তম পজিশন বা 300তম পজিশন বা 100 থেকে 200-র মধ্যে সিরিয়ালে থাকা, এটা খুবই চ্যালেঞ্জিং। যেমন ধরেন আমাদের যে স্কুলে আমরা পরীক্ষাগুলো দিতাম বা কলেজে বা অনার্সে আমরা পরীক্ষা দিতাম, 50 থেকে 60 মার্ক পাওয়ার জন্য খুব বেশি পড়াশোনা করতে হতো না, কিন্তু 60-এর পর 65 পেতে হলে ওই 5 মার্কের জন্য যা পড়তে হয়, 60 মার্কের জন্য যতখানি পড়তে হয় ঠিক ততখানি পড়তে হয়। আবার 65 থেকে 70 পেতে হলে বা 60 থেকে 70 পেতে হলে এটার জন্য যতখানি ওই 10 মার্কের জন্য পড়তে হয়, আপনি টোটাল 60 মার্ক পাওয়ার জন্য অতখানি পড়া লাগে না। অর্থাৎ পড়ার দ্বিগুণ হয়ে যায় যখন আপনি মাত্র 10 মার্ক বাড়াতে যাবেন। ঠিক তেমনি যদি আপনি আরো মার্ক বাড়াতে চান, 80 পেতে চান, তাহলে আপনাকে যতখানি সময় টেবিলে দিতে হবে, যতভাবে মানে যত ভালোভাবে বইগুলো আয়ত্ত করতে হবে, তার 10 ভাগের 1 ভাগ করে কিন্তু আপনি 60 অথবা 70 তুলতে পারতেন। অর্থাৎ আপনার কথা হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সামনের দিনে আপনার টার্গেট থাকবে আপ অ্যাবভ অন 140, 140 প্লাস। 140 প্লাস। এই ক্ষেত্রে আপনি যদি জেনারেল পার্টে সর্বোচ্চ নাম্বারটা তুলতে পারেন, অর্থাৎ গণিতে ধরেন 25টা প্রশ্ন আসলো, একটা গণিতে যাতে মিস না যায়, আপনি ওরকম রেডি হয়ে যান। ইংরেজিতে প্রশ্ন আসলো, একটা ইংরেজিও মিস না হয়ে যায়, আপনি ওরকম রেডি হয়ে যান। জেনারেল পার্টের জন্য বলতেছি, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তো ওইগুলাতে ফোকাস রাখেন, ওইটাও যাতে মিসিং না হয়। আর দ্বিতীয় ফোকাস রাখবেন হলো, 2 নাম্বার ফোকাস যেখানে রাখবেন সেটা হলো আপনার সাবজেক্টের যে সাবজেক্টিভ যত ধরনের বই পাওয়া যায় আপনি কিনে কিনে পড়তে লাগেন। এটা এমন না যে ওইটা আপনি একেবারে মুখস্থ করে ফেলবেন, বাট বারবার শুরু থেকে শেষ পর্যন্ত ধরেন যাদের সাবজেক্ট পৌরনীতি আছে না, আপনি পৌরনীতির 2টা পার্ট পাওয়া যায় এরকম। পৌরনীতি একটা হলো প্রথম পত্র, পৌরনীতি ও সুশাসন, একটা হলো দ্বিতীয় পত্র, এটার এরকম 2টা বই হয়। আপনি 2টা বই জোগাড় করার পরে এই 2টা বইয়ের শেষের দিকে এমসিকিউ আকারে, এই যে দেখেন চারটা অপশনাল এমসিকিউ আছে, শেষের দিকে এই এমসিকিউ গুলোতে যাবেন, এমসিকিউ গুলো সলভ করবেন। আর এমসিকিউ গুলো আপনার সলভ করার পাশাপাশি এরকম টপিক আলোচনা আছে, টপিক ধরে ধরে দেখবেন যে এই টপিকের সাথে আপনার সিলেবাসের 18তম নিবন্ধনের যে সিলেবাসটা ছিল ওর সাথে ম্যাচিং করবেই, মাস্ট বি। ম্যাচিং করে করে আপনি ধরে ধরে একটা টপিক শেষ করবেন। ধরেন একটা টপিকের এখানে নাম আছে লাহোর প্রস্তাব, এটা জাস্ট আপনার পরিণত সুশাসনের বই, আপনার সাবজেক্টের ওরকম টপিকের নাম আছে, টপিকের নাম ধরে ধরে পড়বেন। পড়ার পরে এমসিকিউ গুলো সলভ করবেন। করার পরে এই বইটা আবার রিডিং দিবেন এবং পড়ার সময়, রিডিং দেওয়ার সময় দ্বিতীয়বারে আপনার এখানে যা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে হাইলাইট করে রাখবেন। ব্যাস, এই প্রথম পত্র শেষ, দ্বিতীয় পত্র নিলেন, এটা শেষ, অনার্সের বইটা নিলেন, এটা শেষ। এরপর 9-10-এর বইটা খুঁজে দেখলেন আর রিসোর্সফুল, অর্থাৎ আরো বেশি কোনো তথ্য পাওয়া যায় কিনা। এইটুকু করার পরে বাংলাদেশে আপনার পড়ার মতো আর কোনো বই নাই। এখন কোনটা কাজ? এখন যদি আপনি আরো এক্সট্রা প্র্যাকটিস করতে চান,
এই টপিকের উপরে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আপনাকে নেটে ঘাটাঘাটি করে ওই টপিকগুলো আরো বিস্তারিত, যেমন আমাদের সমাজ বিজ্ঞানের একটা বিখ্যাত থিওরি আছে সমাজ বিজ্ঞানের, সংস্কৃতির গতিশীলতা বা সংস্কৃতির অসম অগ্রগতি। তো এখন এই তথ্যটা নিয়ে বইতে ধরেন এতটুকু লেখা আছে, সেইটুকু আপনি পড়ে ফেলছেন, বইতে ওইটা নিয়ে 10টা এমসিকিউ আছে, পড়ে ফেলছেন। এখন আপনি আর কই করবেন? নেটে ঘাটাঘাটি করে সংস্কৃতির অসম অগ্রগতি কি, এইটার থিওরি কই থেকে আসছে, কোন বক্তব্য দেওয়ার সময় উনি প্রথমে এটা পাবলিকলি বলছে, কোন বইয়ের মধ্যে আছে, এবং এই জিনিসটা খুঁজে বের করে আরেকবার যদি আপনি নেট থেকেও পড়তে পারেন, তাহলে আপনার কাজ কমপ্লিট। আর যদি নেট থেকে খোঁজাখুঁজি ব্যাপারটা না বোঝেন, ওইটার ক্ষেত্রে আপনি আমাদের সাথে যুক্ত হলে কি হবে, আমরা খোঁজাখুঁজি করে এই বইয়ের বাইরেও এক্সট্রা করে আর যা যা পাওয়া যায় সেইগুলো আমাদের সাবজেক্টিভ ক্লাসগুলোতে পড়াচ্ছি। আমাদের যে সকল শিক্ষকরা আছেন, প্রত্যেক শিক্ষকরা তারা এই বইগুলোর বাইরে আমাদের যে সাবজেক্টিভ বইগুলো তৈরি হচ্ছে বা সাবজেক্টিভ লেকচার শিট গুলো তৈরি হচ্ছে, আমি নিজেও মানে মোটামুটি এটা নিয়েই কাজ করতেছি যে এই জিনিসগুলো সম্পর্কে আর কি আছে, বইয়ের বাইরে আর কি আছে, আর কি পড়া যায়, আর কত এমসিকিউ বানানো যায়। হ্যাঁ, ঘুরায় ফিরায় অনেক সময় দেখা যায় যে আপনি যত বেশি এমসিকিউ সলভ করবেন, বিশেষ করে বিশ্লেষণমূলকভাবে একটা প্রশ্নকে ঘুরায় ঘুরায় কত ভাবে বানানো যায়, একটা প্রশ্ন কত জটিল হতে পারে। তাহলে কি হবে, তাহলে আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে, যে আপনাকে ও যা করতে পারে, যে ধরনের প্রশ্ন দিতে পারে পরীক্ষার হলে প্রশ্নকর্তা, তার থেকেও বেশি পরিমাণে আপনি প্র্যাকটিস করে গিয়েছেন, তখন আপনি গেলে প্রশ্নগুলো খুবই ইজি লাগবে। আদারওয়াইজ এই পরীক্ষাটা যেহেতু এমসিকিউ, আপনি যদি নরমাল শুধু প্যারা আকারে পড়ে পড়ে রিডিং দিয়ে শেষ করেন, তাহলে আপনি বুঝবেন না, এমসিকিউর বিষয়টা বুঝবেন না। একটা জিনিস পড়ে গেছেন, ধরেন একটা সংজ্ঞা আছে, সংজ্ঞার মধ্যে একটা পয়েন্ট উঠাই দিয়ে বলল অমুক কথাটা কে কার সংজ্ঞায় বলেছেন, 4 জনের নাম দিয়ে দিল, ব্যাপারটা কিন্তু জটিল হয়ে যাবে তখন। ইংলিশের ক্ষেত্রেও সেম, আপনাদের ইংলিশ যে লিটারেচার অংশটা আছে, লিটারেচার অংশটা আপনি কিভাবে প্রস্তুতি নিবেন, মানে একটা নোভেল বা একটা যে আপনার সাহিত্যকর্ম, এটা আপনি কত নিখুঁত ভাবে পড়তে পারেন, এটার একটা ক্রাইটেরিয়া। অর্থাৎ ওইখানে ধরেন যে যুগগুলো আছে ইংরেজি সাহিত্যের, সেই যুগগুলোর মধ্যে যেসব সাহিত্যিকদের নাম সিলেবাসের মধ্যে পাবেন, ওর একেবারে খেয়ে ফেলবেন। অর্থাৎ ও আপনার বন্ধু বান্ধব ছিল, এরকম একটা পর্যায়ে পড়ে ওকে নিয়ে আসবেন। যারা বাংলা সাহিত্যের আছেন তাদের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, তো এই সাবজেক্টিভ বইগুলো আমাদের এখানে বের হবে, কাজ চলছে, ঈদের পরপরই বইগুলো আপনারা পেয়ে যাবেন, এবং বইটা যাতে কোয়ালিটি মেনটেন হয় সেটার জন্য আমরা চেষ্টা করছি। ওই যে সমাজকর্মের সেম, সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা বই পাওয়া যায়, ইন্টারমিডিয়েটের একটা বই পাওয়া যায় সমাজকর্মের নন মেজর বই, সমাজকর্ম পরিচিতি, এই বইগুলো কালেক্ট করে ফেলবেন। প্রত্যেকটা সাবজেক্টের আছে, ফিজিক্সের আছে, কেমিস্ট্রি আছে, ভৌত বিজ্ঞানে পদার্থ রসায়ন আলাদা হয়েছে কিনা, আমাদের নতুন যে শিক্ষক নিবন্ধন আছে, নীতিমালা বা নিয়োগ বিধি, ওইখানে দেওয়া আছে। আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, বাট কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের যে হেল্পলাইন নাম্বার 096333440, 096343300, এটা আমাদের হেল্পলাইন নাম্বার। আমাদের এই হেল্পলাইন নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন, যে কোনো বিষয় আপনাকে ওনারা বলে দিবে, অথবা আমাদের পেজে যদি আপনি মেসেজ করেন, ওনারা বলে দিবে। হুম, এইগুলো প্রত্যেকটা বিষয় আপনার যত কিউরিয়াসিটি থাকে, অনেক জটিল এখানে। আমি জাস্ট আপনার ওই যারা আমাদের শিক্ষক মন্ডলী আছে না, শিক্ষক মন্ডলীর মধ্যে কারা আছে, আমাদের প্রধান শিক্ষক, প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী প্রধান, এটা নিয়োগের সার্কুলার চলতেছে না, ওনাদের নিয়ে কাজ করছিলাম, সেইখানে দেখলাম যে এত বিধিমালা নীতি, এরকমই আপনার পুরো এনটিএসসি এর সিস্টেমটা এরকম। তো এরকম অনেক জানার বিষয় আপনাদের আছে, জাস্ট ওনাদের কল দিলে ওনারা বলে দিবে। আর আপনারা যারা আমাদের প্রকাশনের বই নিয়েছেন জেনারেল পার্টের জন্য, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ডাইজেস্ট ক্লাস পড়লে যথেষ্ট, বাট ম্যাথ ইংরেজি আরো বেশি প্র্যাকটিস করেন যত বেশি সম্ভব। আমি বললাম যে আমার বই থেকে আপনি পাশ করবেন এটা নিশ্চিত, আমার বই থেকে পাস মার্কের থেকেও অন্তত আরো বেশি নাম্বার কমন পাবেন। পাস মার্ক কত, 40%, আমাদের বই থেকে আপনি 60টার উপরে প্রশ্ন কমন পাবেন মাস্ট বি। বাট তার থেকে আরো যে 10 মার্ক, ওইটার জন্য আপনার আরো অনেক বই, আরো অনেক প্র্যাকটিস প্রয়োজন। আর সাবজেক্টিভের জন্য আমরা যেভাবে আপনাদেরকে প্রস্তুতি দেওয়াচ্ছি, এই প্রস্তুতির বাইরে আমার বোধ হয় মনে হয় না খুব বেশি কিছু প্রয়োজন হবে। যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের তো যারা 2টা পর্যায়ে আছে না, একটা স্কুল একটা কলেজ পর্যায়ে, কলেজ পর্যায়ে তো একটা সাবজেক্ট পড়লেই শেষ, কিন্তু স্কুল পর্যায়ে কম্বাইন্ড যেটা এই ভৌত বিজ্ঞান নিয়ে বলছেন, ফিজিক্স কেমিস্ট্রি একসাথে পড়তে হয়। আবার আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদে আমার পড়তে হয় কি সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এরপরে পড়তে হয় ইতিহাস, এরপর পড়তে হয় ইসলামের ইতিহাস, এরপর পড়তে হয় ভূগোল ও পরিবেশ। এই যে সাবজেক্ট গুলো কম্প্যাক্ট করে পড়তে হয়, এইভাবেই বই বানানোর চেষ্টা হচ্ছে, এবং বইগুলো আপনাদের হাতে হয়তো ঈদের পরেই আমরা তুলে দিতে পারবো। এবং অনেক সাবজেক্টের উপরে আমরা যারা পড়াচ্ছি, আমি যদি আমার পার্সোনাল ল্যাপটপটা থেকে আপনাদেরকে দেখাই, যে আসলে আমরা এটা, এই যে দেখেন আমার পার্সোনাল টেবিল, এটা আমার টেবিলের বাড়িতে, আমি গ্রামের বাড়িতে এখানে
আমার টেবিলে এইখানে আমি যেভাবে জিনিসগুলো নিয়ে কাজ করি, তো আমার এইখানে আপনাদের একটা ফাইল দেখেন। এই যে দেখেন সোশ্যাল সায়েন্স, এটা হলো আপনার স্কুল পর্যায়ের জন্য, এটা হলো সোশ্যাল ওয়ার্ক কলেজ পর্যায়ের জন্য, এটা হলো সোশিওলজি কলেজ পর্যায়ের জন্য। ধরেন এখানে গেলে এই ফাইলগুলাতে প্রচুর পরিমাণে আমরা এমসিকিউ যাতে আপনি সলভ করতে পারেন সেরকম ব্যবস্থা রাখছি, যেগুলো আপনি বইয়ের বাইরে নাই। এবং টপিক ধরে ধরে এর বাইরে আরো যা জিনিসপত্র আছে, আমাদের এখানে যারা ক্লাস করেছেন ওনারা তো জানেন আমরা এগুলো কিভাবে বানাচ্ছি বা কি কাঠামো আছে। তো মূল কথা যেটা কথা হলো এই যে ধরেন আপনি একটা জিনিস নিয়ে পড়লেন, এই টপিকের উপরে এমসিকিউ আমরা প্রত্যেকটা লেকচারে প্রায় 100-র উপরে এমসিকিউ রেখেছি, অর্থাৎ 20টা লেকচার একটা সাবজেক্টের উপরে। এই 20টা লেকচারে অন্তত 100 করে হলে 2000 প্লাস এমসিকিউ শুধু আমাদের ক্লাসগুলোতে সলভ করাচ্ছি। আমার নিজের পার্সোনাল ফাইলে দেখাচ্ছি। এবং শুধুমাত্র এটা যে আমার ক্ষেত্রে তা না, সকল স্যারদের ক্ষেত্রে। ধরেন এই একটা টপিক আছে, এই টপিকটা সাংস্কৃতিক ব্যবধান নিয়ে আমরা পড়লাম, পড়ার পরে এই টপিকের উপরে অন্তত এখানে 25টা এমসিকিউ আছে বা 30টা এমসিকিউ আছে, যেটা সলভ করলে আপনি জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বুঝে গেলেন, আরেকটু ক্লিয়ার করে বুঝে গেলেন। এই ফাইলটার মোটামুটি লেন্থ আপনি বুঝবেন এখানে পৃষ্ঠার সংখ্যা যদি আমরা দেখাই, এই যে দেখেন স্ক্রল আপ, স্ক্রল আপ, এরকম মোটামুটি 20টা লেকচার শিট আছে আমার সাবজেক্টের জন্য। 22টা ক্লাস, 22টা ক্লাসে এইটার ক্লাসে পৃষ্ঠার সংখ্যা প্রায় 40টা পৃষ্ঠা, 37। আর কোনোটা 50-60 পৃষ্ঠাও আছে, সব মিলাই প্রায় 2000 পৃষ্ঠার মতো হয়ে যায়। তো 2-2500 পৃষ্ঠা এবং 2000 প্লাস এমসিকিউ এবং টপিক আলোচনা, এবং এর বাইরে যদি আপনি নিজে আবার টেক্সট বই পড়েন, তাহলে আপনি জাস্ট একটা অপ্রতিরোধ্য প্যাকেজ হয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু এই অপ্রতিরোধ্য প্যাকেজ হওয়ার যে ব্যাপারটা আমি বললাম, এটা আপনি জাস্ট বললাম হয়ে গেল এরকম না, অনেক পরিশ্রম করতে হবে। এবং এইবারের নিবন্ধনটা আপনাদের জন্য অনেকের জন্য খুবই খুশির একটা নিবন্ধন হতে যাচ্ছে, আবার অনেকের জন্য বিপজ্জনক নিবন্ধন হতে যাচ্ছে। অর্থাৎ প্রিলিতেই যেখানে আপনার 10,000 মানুষের মধ্যে 9,600 মানুষ বাদ, অর্থাৎ পার্সেন্টেজ হিসেবে মাত্র 2 বা 3% মানুষ প্রিলি পাস করবে, আর সব প্রিলিতেই ফেল। সো এটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, আপনি চ্যালেঞ্জটা নেন। এই যে এখন ঈদের সময় আপনি একটা মানে মনের মধ্যে একটা জিদ আসে না, এই জিদটা জিয়ায় রাখেন, এটা ধরে রাখেন, এই জিদটা চলে যেতে দিয়েন না। আমরা বলি না শোককে শক্তিতে পরিণত করব, হতাশাকে আশায় পরিণত করবো, এটা ধরে রাখেন যে ইয়েস আই ক্যান ডু, আমি পারি, বা আই কুড ডু, আমি এটা পারবো, আমি এটা করে দেখাবো। আপনি মুখে মুখে কিছু বলার দরকার নেই, আপনি জাস্ট করে দেখানোর স্পৃহা স্পিডটা ধরে রাখেন, এটা এখানে থাকে, এটা মুখে থাকে না। মুখে আপনি এখন কারোর সাথে যুদ্ধ করার দরকার নেই, যে যা বলে শুনেন, আর কান জাস্ট আস্তে খোলা রাখেন। মানুষ গ্রামের বাড়ি গেলে বলবে যে এটা হয়েছে সেটা, কান খুলে দেন, ওদিক দিয়ে চলে যাবে। স্কুল পর্যায়ে 2 যারা পরীক্ষা দিবেন, স্কুল পর্যায়ে 2 এ বাংলা, ইংরেজি গ্রামার, এই দুইটা গ্রামারই এখন পর্যন্ত বহাল আছে। তো বাংলা গ্রামার, ইংরেজি গ্রামারের যেই সিলেবাসটা রিটেন টাইপের জন্য ছিল, ওইটাই আবার আপনার প্রিলি টাইপের জন্য একই টাইপ থাকবে। মাদ্রাসার ক্ষেত্রেও একই কথাই বহাল থাকবে। অর্থাৎ প্রথমে বলা হয়েছিল মাদ্রাসায় 140 থাকবে সাবজেক্টিভ এবং 60 মার্ক থাকবে জেনারেল, বাট এবার বলছে দুইটা জেনারেল পার্ট 100, সাবজেক্টিভ পার্ট 100। মাদ্রাসা, কারিগরি, স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে সব ক্ষেত্রে সমান করে দিবে, যাতে কোনো বৈষম্য না হয়। আর সেটা হলে সবার জন্য মার্ক থাকবে 100, 100, 200। এবং এই 200 মার্কে সর্বোচ্চ নাম্বার তুলতে হলে আপনি 200 মার্কের প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টপিক ধরে ধরে স্পেশালাইজড যে প্রস্তুতি, ওরকম প্রস্তুতি নিতে হবে। আদারওয়াইজ প্রথম ধাক্কায় আপনি মানে হতাশ হতে হবে। কারণ হলো এবার প্রথমেই প্রায় 95% প্রার্থী বাদ পড়বে প্রিলি পরীক্ষার পরপরই। মাত্র হয়তো 3-4% বা 5% প্রার্থী পাশ করবে, সব বাদ। আর পাশের কোনো সুনির্দিষ্ট মার্ক নাই। আমি বলে দিতে পারবো না যে আপনি 40% পেলে পাস, 80 পেলে পাস, 100 পেলে পাস, 120 পেলে পাস, 150 পেলে পাস। কোনো সাবজেক্টে পাস মার্ক 150 প্লাস হইতে পারে। সাবজেক্ট ভেদে আবার একটু কমও হতে পারে, যেমন বাংলায় পদ সংখ্যা অনেক বেশি থাকে, 1,500-2,000-3,000 পদ ফাঁকা থাকে বাংলায়। আবার আপনি যখন দেখবেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্ট, এখানেও পদ অনেক ফাঁকা থাকে, কিন্তু সামাজিক বিজ্ঞানে স্কুল পর্যায়ে আবেদন করে প্রায় 11টা সাবজেক্টের মানুষ। একটা সামাজিক বিজ্ঞানের ফাঁকা পদ যদি থাকে, এইটার এগেইনস্টে 11 জন, মানে 11টা সাবজেক্টের 11 জন প্রার্থী আবেদন করবে, একটা সাবজেক্টের না। চারুকলার ক্ষেত্রেও সেম সিলেবাসটা আগের মতোই থাকবে। আর এগুলো সবকিছু যত বিষয় আপনার জানার আছে, আমাদের স্টুডেন্ট কেয়ার ইউনিট এখনো খোলা আছে, ঈদের মধ্যেও বা রোজার পরও খোলা থাকবে। 09644433300 এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন কোন সাবজেক্টে কিভাবে ভর্তি চলছে,
বা কি আছে যদি ভর্তি হতে চান। আর যারা ভর্তি হতে চান না, নিজে বাসায় বসে আপাতত প্রস্তুতি নিবেন, সার্কুলারের অপেক্ষা করবেন, তারা অবশ্যই অবশ্যই যে টেক্সট বইগুলোর নাম বললাম এই বইগুলো জোগাড় করবেন, বইগুলোর এমসিকিউ গুলো সলভ করবেন, টপিক গুলো দাগ দিয়ে ধরে ধরে পড়বেন এবং এর বাইরে আর কি করা যায় সেটা খুঁজে বের করবেন নেট থেকে। অর্থাৎ ওই টপিকের উপর আর কি কি আছে। আর যাদের চাকরি একেবারে একান্তই দরকার তাদের ফোকাস রাখা উচিত স্কুল পর্যায়ে, কারণ কলেজ পর্যায়ের অন্তত 3 থেকে 5 গুণ বেশি পদ থাকে স্কুল পর্যায়ে। কলেজ পর্যায়ে পদ সংখ্যা খুবই সামান্য। ধরেন আপনার উপজেলায় সব মিলায় কলেজ আছে কয়টা, একটা বা দুইটা, কিন্তু আপনার উপজেলায় স্কুল আর মাদ্রাসা মিলায়, স্কুল লেভেলের মাদ্রাসা, এই দুইটা মিলায়, স্কুল আর মাদ্রাসা মিলায় অন্তত 30 থেকে 50টা স্কুল এবং মাদ্রাসা আছে। তো 50টায় যদি প্রত্যেকটা একটা করেও শূন্য পদ থাকে, 50টা শূন্য পদ। আর দুইটা কলেজ যদি হয়, দুইটা কলেজে লেকচারের পদ থাকবে সর্বোচ্চ দুইটা। তো যেখানে 50টা আর দুইটা রেশিও, সারা বাংলাদেশ হলে 50টার রেশিও কোথায় গিয়ে উঠে আর দুইটার রেশিও কোথায় গিয়ে উঠে। সো যাদের চাকরি মাস্ট বি, মানে ক্রাইং নিড, তাদের জন্য হলো স্কুল পর্যায়ে বেস্ট। আর যাদের জন্য যে না চাকরি করলে একটু স্ট্যাটাস নিয়ে করবো বা মাস্ট বি আমি বড় কিছু করতে চাই, তাহলে আপনার জন্য বেস্ট হলো কি, আপনার জন্য বেস্ট হলো আমার ওই এই পর্যায়টা, কি বলে, কলেজ পর্যায়টা। আর যাদের জন্য যে কোনো একটা চাকরি লাগবে, এই টার্গেটে স্কুল পর্যায়ে 2-এ যেতে চাচ্ছেন, তাদেরকে আবারও বলি স্কুল পর্যায়ে 2 কিন্তু ততটা মানসম্মত না, ততটা ভালো গ্রেডের না, এবং এইখানে চাকরি করতে গিয়ে পরে আবার হতাশায় ভুগবেন। ওই চাকরিটা আমার মতে ফোকাস রাখেন, ভালো কথা, যদি আপনি স্কুল পর্যায়ে মানে সাহস না পান বা আপনার সাবজেক্ট নিয়ে অত বেশি এক্সপার্ট না হন, সেক্ষেত্রে আলাদা কথা। বাট আদারওয়াইজ আমি বলবো স্কুল পর্যায়ে 2 এখন আর ইন্টারমিডিয়েটে আবেদন করা যায় না, ওটা অনেক জটিল হয়ে গেছে। হ্যাঁ, তো স্কুল পর্যায়ে অথবা কলেজ পর্যায়ে, এর মধ্যে স্কুল পর্যায়ে বেটার, আপনি মাস্ট যদি চাকরি পেতে চান। আর কলেজ পর্যায়ে হলো এটাও ফাইট দিবেন, এবং একই প্রিপারেশন, স্কুলটা প্রিপারেশন জটিল, কলেজটা মোটামুটি সহজ। তো আপনি যখন স্কুলের প্রস্তুতি নিচ্ছেনই, এইটা মার্কেটিং সাবজেক্ট থেকে কলেজের জন্য কেমন সিট থাকে, শূন্য পদের সংখ্যা কর্তৃপক্ষ প্রকাশ করার আগে এই মুহূর্তে যেটা আমাদের হাতে আছে, তাতে সব মিলায় প্রায় আপনার এই মুহূর্তে ফাঁকা পদের সংখ্যা 72,000-এর মতো, যেটা অলরেডি একটা পত্রিকায় প্রকাশ করেছিল, আজকের পত্রিকা। যখন আপনার ওই যে গণবিজ্ঞপ্তিটা আসলো না, সপ্তম গণবিজ্ঞপ্তি, যেটা ছিল সাপ্লিমেন্টাল গণবিজ্ঞপ্তি, ওইটার সময় তারা শূন্য পদের একটা লিস্ট প্রকাশ করছিল। তো সেই হিসেবে আপনাদের প্রত্যেক সাবজেক্টের কথাই ওইখানে বলা আছে, তবে সেই সংখ্যাটা সামান্য, ওই সংখ্যাটা খুব বেশি ফোকাস ধরার মতো না। বাট এখন যেটা হচ্ছে, তারপরেও প্রায় 1 বছর ধরে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। 1 বছর ধরে আরো অনেক মানুষ রিটায়ারমেন্টে গেছে। 1 বছর ধরে অনেকেই চাকরি ছেড়ে সেকেন্ডারি চাকরিতে চলে গিয়েছে। সো পদ সংখ্যা আরো বাড়তেছে এবং এটা হিউজ পরিমাণে আছে। পদ সংখ্যা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। আর যদি আপনার সাবজেক্টে পদ কম থাকে, তাহলে একটু চ্যালেঞ্জ বেশি হবে, পদ বেশি থাকলে কাজ সহজ হবে। আর পরীক্ষা কবে হতে পারে? পরীক্ষা হতে পারে সার্কুলার আগের দিক, তারপরে বোঝা যাবে। তবে মোটামুটি ওনাদের যেটা টার্গেট বা ওনাদের যে গঠনতন্ত্রে ওনারা লিখতে চেয়েছে, সেটা হলো সার্কুলারের 45 দিনের মধ্যে ওনারা পরীক্ষা নিবে। যেমন প্রাইমারি ওয়ালারা করলো। এবার মনে হয় না অত তাড়াহুড়া করবে, তবে না করলেও অন্তত 1.5-2 মাসের কমে পরীক্ষা নিবে না। সার্কুলারের পর থেকে অন্তত 1 থেকে 2 মাস মিনিমাম সময় পাবেন। এটা 3 থেকে 6 মাস পর্যন্ত এক্সটেন্ড হইতে পারে পলিটিক্যাল পরিস্থিতি অনুযায়ী। কোনো কিছু আমাদের দেশে কনস্ট্যান্ট না, ধ্রুবক না, যে হ্যাঁ এইভাবেই পরীক্ষা নিবে বা এই কয়েকদিনের মধ্যেই হবে, এটা কোনো কিছু ধ্রুবক। ফিজিক্যাল সায়েন্স নিয়ে কিছু বলেন, ফিজিক্যাল সায়েন্স তো আপনার এটা মজার একটা জিনিস। এখানে প্রচুর পদ ফাঁকা আছে। আপনাদের যাদের ডিগ্রি আছে, আপনারা এটা ওই দিকেই ফোকাস রাখতে পারেন। অনেকের হয় মাদ্রাসা এবং স্কুল দুইটারই আপনার থাকে, সার্টিফিকেট থাকে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোথায় পদ ফাঁকা বেশি এবং কোনটা আপনার কমফোর্ট জোন, কোনখানে আপনি নাম্বার বেশি তুলতে পারেন। এই জায়গাগুলো আপনারা একটু দেখবেন। শূন্য পদের সংখ্যা আসলে আমি আমার সামনে পরিসংখ্যান থাকলে এক্সাক্ট বলতে পারতাম। আদারওয়াইজ পরিসংখ্যানটা আমি একটু দেখি, তাহলে আপনারা যেহেতু বলছেন আমি এটা বলেই লাইভটা শেষ করে দেব, যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে। আর আরেকটা কথা আমি বলি আপনাদেরকে, কখনো হতাশ হবেন না। আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবেন, কারণ চাকরি পাওয়া না পাওয়া এর কোনোটাই আপনার হাতে না। বিশ্বাস করেন আর না করেন, মানুষের হাতে কিচ্ছু নাই। মানুষের হাতে আছে অনলি চেষ্টা করা। ধরেন একটা মানুষ যখন 10 তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার সময় তার হাতে একটাই কাজ আছে, আ বলে হাত পা নাড়ানো আর চিল্লাপাল্লা করা। তো আপনি বলে হাত পা নাড়ান, চিল্লাপাল্লা করেন, আর বাকিটা হলো নিচের দিকে পড়তে থাকেন। বাকিটা এমনি দেখবেন যা তকদিরে আছে সেটাই হবে। ভয় পাবেন না, হতাশ হবেন না। আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করেন, এবং যে চেষ্টা করে সৃষ্টিকর্তা তাকে নিরাশ করে না। দেখবেন এমন একটা সময় আপনার চাকরিটা হয়ে গেছে, যে সময় আপনি হয়তো একেবারেই চূড়ান্ত পর্যায়ে ভেঙে পড়ছেন, হতাশ হয়ে গেছেন। সৃষ্টিকর্তা যদি কাউকে পানিতে ফেলে, তাহলে অবশ্যই হয় তাকে উদ্ধার করবে, না হয় তাকে সাঁতার শিখাই দিবে।
এবং পানিতে না নামলে সাঁতার কিভাবে শিখবেন? একটা মানুষ যখনই পানিতে পড়ে তখন না তার সাঁতার শেখার টাইম শুরু হয়। সো আপনার টাইম তো আসছে, এখনকার সিচুয়েশনটা আপনার জন্য বেস্ট সিচুয়েশন যে আপনি এইবার নিজেকে প্রমাণ করতে পারবেন। আর যদি এইবার আপনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে না নেন তাহলে আপনি আবার আগের জায়গায় থেকে যাচ্ছেন। অর্থনীতিতে শূন্যপদ, আমি এই শূন্যপদের সংখ্যা এক্সাক্টলি বলতে পারতেছি না। ওই যে লিস্ট একটা আছে, লিস্টটা পেলে আপনাদেরকে আমি শূন্যপদের সংখ্যা নিয়ে বলতে পারতাম। লিস্টটা এই মুহূর্তে আমার সামনে ওপেন নেই। আমি একটু দেখি লিস্টটা পাই কিনা। যাই হোক, লিস্টের সংখ্যা বা আপনার সাবজেক্ট নিয়ে যে কোন সাবজেক্ট পড়তে হবে, কি করতে হবে এগুলা সবকিছুই আমাদের সার্ভিস টিম আছে 09644333300। ওনাদেরকে কল করলে ওনারা আপনাদেরকে বিস্তারিত একটা গাইডলাইন দিয়ে দিবে যে কিভাবে প্রস্তুতি নিবেন বা আপনার সাবজেক্টে পরীক্ষা কোন টপিক মিলায়ে হবে, স্কুল পর্যায়ের ক্ষেত্রে বা কলেজ পর্যায়ের ক্ষেত্রে কি হবে ইত্যাদি বিষয়গুলো সব এখানে আপনি পেয়ে যাবেন। উম মোস্ট প্রবাবলি এটাই হবে। একটা সেকেন্ড আমি দেখতেছি। পেয়ে গেছি। এই যে দেখেন, আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি আর কিছু না হলেও, সেটা হলো আপনার সবকিছু দালিলিক একটা বিষয় যে এটা অমুক জায়গায় আছে বা এটা অমুক জায়গায় শুনছি। আমি কোনো বিষয় এইভাবে বলতে চাই না যে এটাই হবে। আবেগ দিয়ে বলে দিলাম। এটা ওরকম ব্যাপার না। ওটা একটা বিজনেস টাইপ চিন্তাভাবনা। জাস্ট বিষয়টা হলো অমুক জায়গায় আছে। আমি যেটা বললাম এই যে দেখেন, ওটা আমি যেদিন সেন্ড করেছিলাম সেই দিনের আমি আপনাদেরকে তো এইটা দেখাচ্ছি। এটার ডেট ছিল ১/১২/২০২৫ তখন প্রকাশিত হয়েছিল। ১১/১২ সরি ১১/১২/২০২৫ আমি যখন সেন্ড করেছিলাম আমাদের এই মার্কেটিং টিমের একজনকে। তো এইখান থেকে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই যে দৈনিক আমাদের বার্তায় এই লিস্টটা ছিল শূন্য পদের সংখ্যা এবং আমি জাস্ট কোনো কিছুই আমার জায়গা থেকে বলি নাই, মুখস্থ আন্দাজি গুন্দাজি। এই যে দেখেন পরিসংখ্যান সহ এখানে ডিটেইলস এ দেয়া আছে যে শূন্য পদের বর্তমান সংখ্যা। এখানে আছে আপনার টেকনিক্যাল সাবজেক্ট গুলো, ট্রেড ইনস্ট্রাক্টর যেগুলো। আর এর পরের পেজে বোধহয় আছে গিয়ে আমাদের এটা। পরের পেজেরটা কি আছে একটু দেখি। এখানে বোধহয় আপনার কলেজ পর্যায়টা আছে আর আছে স্কুল পর্যায়ে। এটা ওপেন হয় কেমনে? এই যে ওপেন হলে এই যে দেখেন সাবজেক্ট হিসেবে যা দেয়া আছে, আমি বড় করলে আপনারাই দেখতে পারবেন। এই যে দেখেন বাংলা শূন্য পদের সংখ্যা বেঙ্গলি ২০৯ ১৫ ৭। এটা কিসের পদ? এই পদগুলো হলো লেকচারারের পদ। লেকচারারের শূন্য পদ সংখ্যা প্রত্যেকটা সাবজেক্টে। আর লেকচারারের আগে শেষ হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের শূন্য পদ। অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্স ১৫৫৫। দেখেন বললাম না সাবজেক্ট ভেদে পদ সংখ্যা ভেরি হয়। বায়োলজি পদ সংখ্যা আছে ১৬৮৭। আর্টস অ্যান্ড ক্রাফটস ৮৩৪৫টা। কম্পিউটার সায়েন্সে ১৪৪টা। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ৮৫৯। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ৪০৯৫। এটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচারের শূন্য পদের কিছু হিসাব বা কিছু পরিসংখ্যান এখানে আছে। হ্যাঁ? এরকম আরো একটা পরিসংখ্যান আছে। এইটা ওনারা দিয়েছিল। তো এগুলো আমাদের সার্ভিস টিম জানে। আপনারা আমাদের এখানে কল করলে ওনারা আপনাদের এই যে দেখেন লেকচারার পদে ফিন্যান্স, ফিন্যান্সে পদ সংখ্যা খুবই ডিস অবস্থা। মাত্র ২ টা ছিল তখন। কিন্তু এখন এগুলো অনেক বাড়বে। এইজন্য দেখাতে চাচ্ছি না যে এগুলো এখন অনেক বেড়েছে। ওটা যেইদিন ৭ম গণবিজ্ঞপ্তি আসছিল তখনকার সময়ের শূন্যপদ কালেক্ট করে যেটা ছিল এটা ওনারা জানিয়েছেন। বাট এর বাইরে আরো অনেক কিছু বৃদ্ধি পেয়েছে এখন এই গত ১ বছরে। এর বাইরে আপনার এটা গত ২০২৫ এর শেষের দিকের ঘটনা। ১১/১২/২০২৫ এর এটা প্রকাশিত। এর বাইরেও আরো অনেক কিছু আছে। সো ব্যাপারটা হলো আপনারা হতাশ হওয়ার কিছু নাই। সাবজেক্টে শূন্য পদ সংখ্যা বাড়বে এবং আরো অনেক কিছু হবে। আপনারা জাস্ট যেটা করবেন, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে রেডি হয়ে থাকেন। কি পড়তে হবে আমি বই বলে দিয়েছি। যারা শুনেননি পরে এসছেন, জাস্ট আবার লাইভটা পরে দেখে নিতে পারেন। শেয়ার করে টাইমলাইনে রেখে দিয়েন বা পরে একটু দেখে নিয়েন কষ্ট করে। তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। ChatGPT থেকে তো পড়লে খুবই ভালো হবে। কিন্তু ChatGPT থেকে পড়লে একটু যাচাই-বাছাই করে যাতে টপিকে কোনো ভুল তথ্য না আসে, এমসিকিউ গুলো বানানোর সময় কোনো ভুল না হয়। এরকম আরো অনেক জিনিস বুঝে শুনে তারপরে প্রিপারেশন নিতে হবে। আরেকটা জিনিস হলো সময় ধরে আপনার প্রত্যেকটা টপিক বাই টপিক লেকচার গুলো খুঁজে, টপিক খুঁজে এরকম করে যদি ধৈর্য থাকে এরকম করার মতো তাহলে ভালো। আর যদি এটা না করেন সেক্ষেত্রে আমাদের এখানে মাত্র ১.৫ থেকে ৳২,০০০ য় স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে সবগুলোরই সাবজেক্টিভ এর কোর্স আছে এবং যেই সাবজেক্ট গুলো যে স্যারেরা পড়াচ্ছেন উনি ওই সাবজেক্টেই পড়াশোনা করেছেন। উনি ওই সাবজেক্টের মোটামুটি এক্সপার্ট আছে। চোখ বন্ধ করে আমাদের সাথে এটার জন্য যুক্ত হতে পারেন। আর আমাদের নতুন ব্যাচগুলোতে এখন ঈদ উপলক্ষে বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে। ঈদের পরেও ভর্তি চলবে, তখন হয়তো ডিসকাউন্টটা কমে যাবে। আরেকটা হলো ঈদের পর থেকে যে ব্যাচগুলো ঝড়ো ব্যাচের মতো, মানে ঝড়ো ব্যাচ বুঝেন?
টানা ক্লাস চলবে, যাতে সার্কুলারটা আসার আগেই মোটামুটি প্রিপারেশন অনেকখানি এগিয়ে থাকতে পারেন, অথবা সার্কুলার আসলে পরীক্ষার আগে আপনি ২ বার রিভিশন দিয়ে ফেলতে পারেন। ওইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি বা নেওয়ার সুযোগ আছে। আইসিটি সম্পর্কে বলার কিছু না, আমি প্রত্যেকটা সম্পর্কেই বলেছি, সব সাবজেক্টের ক্ষেত্রেই একই জিনিস। আর জেনারেল পার্টটার জন্য আমাদের যে লেকচার শিট যাদের কাছে আছে অথবা ডাইজেস্ট ক্লাস আছে ওগুলো করতে থাকেন। আর যদি মনে হয় ম্যাথ প্র্যাকটিস বা অন্যগুলো প্র্যাকটিসের জন্য আপনি কারো কাছ থেকে নিয়ে প্র্যাকটিস নিবেন, আপনি টিচারই লাগবে এমন না, নিজেরা বসেও প্রতিদিন ১০টা ২০টা ৫০টা করে অঙ্ক প্র্যাকটিস করতে পারেন। ইংরেজির রুলস গুলো আবার চর্চা করতে পারেন বারবার। ভোকাবুলারি আরো অনেক মুখস্থ করে রাখতে পারেন। এগুলোতে ফোকাস করেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে, আর হতাশ হবেন না। সৃষ্টিকর্তা দুনিয়ায় সবার জন্য রিজিকের ব্যবস্থা রেখেছে, এবং আপনার রিজিক যেখানে আছে আপনি সেখানে হয় পৌঁছাবেন, আর রিজিক আপনার কাছে এসে পৌঁছাবে। এটাই রোজার দিনে শেষ কথা বললাম। আজকে আমরা বিদায় নিচ্ছি। তার পূর্বে শেষ কথা এইটাই যে মানুষের জন্য মৃত্যু যেমন অপেক্ষা করে, রিজিকও তেমন অপেক্ষা করে। দুনিয়ায় আপনার রিজিকে একটা চালের দানা যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে আপনি মারা যাবেন না। আপনার নামে একটা চাল যদি আমেরিকায়ও থাকে, আপনি এইখানে বসে হয় ওই চালটা আপনার কাছে এসে পৌঁছাবে, অথবা আপনি ওইখানে গিয়ে খেয়ে আসবেন, এবং আপনার আর ওই রিজিকের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন না। সো খুব বেশি অরিড হওয়ার কিছু নেই। সৃষ্টিকর্তা চিন্তা আগেই করে রাখছেন যে আপনাকে নিয়ে কি করবে। আপনার আমার চিন্তার চেয়ে তার চিন্তা বেশি। যে বাবা বাচ্চা জন্ম দিছে, ওই বাচ্চার জন্য বাবারও একটা চিন্তা থাকে। বাচ্চার যেরকম চিন্তা আছে যে আমি কি করব, বাবা মায়ের চিন্তা আরো বেশি। সৃষ্টিকর্তার চিন্তা আমাদের জন্য আছে, অবশ্যই ভালো কিছু হবে। সবার জন্য অনেক শুভকামনা রইল। আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন। আর আল্লাহ তাআলা অবশ্যই এবারের সার্কুলারে আপনাদের মনের আশা পূরণ করুক ইনশাআল্লাহ। কে কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন একটু কমেন্টে বলতে পারেন, অথবা লিখে রাখতে পারেন। পরে সেই অনুযায়ী আমাদের এখান থেকে ওনারা আপনাদের সাথে যোগাযোগ করবে। কে কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন বা কোন সাবজেক্ট থেকে প্রস্তুতি নিচ্ছেন, এখানে জাস্ট কমেন্টে লিখে দিলে বলা হয়ে যাবে। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো লাইভে। সেই পর্যন্ত অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।